আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 35 এর বাকি যতটুকু ছিল শেষ করে দিব। খুব বেশি বাকি নাই, 2-3টা টপিকের মতো আছে। কালকে পড়ালে আসলে বেশি লোড হয়ে যেত, এই জন্য আজকে একটু শেষ করে দিব। আচ্ছা, তো প্রথমে আমরা হচ্ছে গত ক্লাসে তো আমরা হচ্ছে ভাস্কুলাইটিসের যে দুইটা মেইন লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস, একটা হচ্ছে হেনোসোলিন পারপোরা, এগুলো পড়েছি। আজকে ভাস্কুলাইটিসের আরেকটা টপিক, এটা পড়লে মোটামুটি ভাস্কুলাইটিস রিলেটেড আর তেমন কিছু দরকার হয় না, তারপরেও কি আসে বলা যায় না, বাট এগুলো হচ্ছে একদম কমন আর কি। তো ভাস্কুলাইটিসের মধ্যে আজকে যেটা আমরা পড়বো পলিআর্টারাইটিস নোডুসা। এটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনার 2 স্টারের মতো ইম্পর্টেন্ট। বাট গত ক্লাসে আমরা যেগুলো পড়েছি লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস হেনোসোলিন পারপোরা, ওগুলো আবার ইম্পর্টেন্ট, 3 স্টার 4 স্টার এরকম আর কি, ওগুলো ইম্পর্টেন্ট। তো শুরু করি, তারপরে যদিও কম ইম্পর্টেন্ট একটু আমরা জাস্ট আইডিয়া রাখবো। পলিআর্টারাইটিস নোডুসা এটা একটা মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। এই পলিআর্টারাইটিস নোডুসাটা দুই ধরনের হয়ে থাকে, একটা সিস্টেমিক আর হচ্ছে কিউটিনিয়াস, যেটা আমরা ওই ক্লাসিফিকেশনের মধ্যেই দেখেছি। তো এখানে পুরাটা আমাদের পলিআর্টারাইটিস নোডুসা দরকার নাই, আমরা শুধু সিস্টেমিকটার এই যে 10টা ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক বা 10টা ডায়াগনস্টিক ফিচার যেগুলো, এগুলো পড়বো। আর কিউটিনিয়াস প্যানটা সম্বন্ধে অল্প একটু মানে ফিচারগুলো একটু দেখবো। তো প্রথমেই দেখেন, এটা প্রথমে যেটা আছে এটা হচ্ছে সিস্টেমিক প্যান বা পলিআর্টারাইটিস নোডুসা। এটা কিন্তু এই যে স্মল টু মিডিয়াম সাইজ একটা আর্টারাইটিস। এটা যে দুইটা টাইপ যেটা বললাম, বিনাইন কিউটিনিয়াস এবং সিস্টেমিক হতে পারে। তো সিস্টেমিকের মধ্যে 10টা ক্রাইটেরিয়া আছে, এর মধ্যে যদি অ্যাটলিস্ট 3টা থাকে তাহলে আমরা ধরে নিব যে কিউটিনিয়াস সিস্টেমিক প্যান। তো এই 10টা ক্রাইটেরিয়া আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। এর মধ্যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে লিবিডো রেসমোসা। লিবিডো রেসমোসাটা কি? এই যে এরকম যদি জালের মতন আমাদের পারপুরা থাকে, রেটিকুলার বা হচ্ছে জালের মতো পারপুরা থাকে, এটা হচ্ছে লিবিডো রেসমোসা। তো এটার প্রথম ফিচার হচ্ছে লিবিডো রেসমোসা। এছাড়া বাকি যেগুলো, এগুলো হচ্ছে মেনলি হচ্ছে সিস্টেমিক ফিচারগুলো, যেমন হচ্ছে পলিমর্ফ নিউক্লিয়ার আর্থ্রাইটিস, লেগ পেন, মায়োপ্যাথি উইকনেস থাকতে পারে, মোনোনিউরোপ্যাথি বা পলিনিউরোপ্যাথি থাকতে পারে। আমাদের পেইন রিলেটেড দুইটা, পেইন বা উইকনেস রিলেটেড, লেগ পেইন বা মায়োপ্যাথি, আর নিউরোপ্যাথি মানে পলি নিউরোপ্যাথি বা মোনোনিউরোপ্যাথি আর পলি নিউরোপ্যাথি, পেইন রিলেটেড দুইটা। এরপরে হচ্ছে আপনার হেপাটাইটিসের সাথে, হ্যাঁ, এই প্যানের কিন্তু আমরা যখন হেপাটাইটিস পড়েছি তখন বিসি এগুলোর সাথে কিন্তু প্যানের রিলেশন আছে। তাহলে আপনার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে পজিটিভ হেপাটাইটিস বি ভাইরাস সেরোলজি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই কথাটা মনে রাখতে হবে। এছাড়াও এটা বাইরে আছে, যদিও একটু জেনে রাখবেন যে হেপাটাইটিস বি এর সাথে হেপাটাইটিস সি এরও কিন্তু অ্যাসোসিয়েটেড আছে, এবং স্টেপ্টোকক্কাল ইনফেকশনেরও এটার অ্যাসোসিয়েশন আছে। এছাড়া আপনার এই যে ইরাইদমা নোডুসাম, নোডুলার টিউবারকুলিন, এগুলোর সাথেও এটা আপনার হিস্টোপ্যাথোলজিক্যাল আইডেন্টিক্যাল হতে পারে, বাট ইনফেকশনের সাথে যদি অ্যাসোসিয়েটেড বলা হয়, হেপাটাইটিস বি, সি, স্টেপ্টোকক্কাল ইনফেকশন এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড আছে। এর মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস অ্যাসোসিয়েশনটা হচ্ছে আমার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে আছে। এছাড়া আপনাদের এই পেশেন্টদের হচ্ছে ওয়েট লস থাকবে, 4 কেজির বা তার বেশি ওয়েট লস থাকবে, টেস্টিকুলার পেইন থাকে, আর হচ্ছে কিছু আপনার এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন রিলেটেড, যেমন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার গ্রেটার দেন 90, এলিভেটেড ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন, ক্রিয়েটিনিন, আর হচ্ছে আর্টেরিওগ্রাফিক অ্যাবনর্মালিটি, হ্যাঁ, এগুলো ব্লাড ভেসেল রিলেটেড বা হচ্ছে ইনভেস্টিগেশন রিলেটেড। তাহলে এই কয়েকটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া একটু দেখে রাখবেন। এটা কি করতেছে, এটা নাইস টু নো আর কি, যদি পরীক্ষার আগে সময় থাকে একটু দেখে নেবেন এটা। তবে জানালাটা বন্ধ করে দাও তো, এখানে যে জানলাটা বন্ধ করে দাও, জানলাটা বন্ধ করে দাও, কোনো পর্দাটা খোলো, হ্যাঁ, এবার জানলাটা বন্ধ করে দাও, লাগাই দাও। আচ্ছা, তাহলে এটা একটু মানে 2 স্টার হিসেবে আপনারা একটু দেখে নেবেন। সিস্টেমিক
পলিআর্টারাইটিস নোডুসা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলো। আর যেটা হচ্ছে কিউটেনিয়াস পলিআর্টারাইটিস নোডুসা, কিউটেনিয়াস পলিআর্টারাইটিস নোডুসার ফিচারগুলো কি কি দেখেন। এখানে মেইনলি হচ্ছে একটা মিনিট একটু ওয়েট করো, আল্লাহ শব্দ গেছে। আচ্ছা, তো কিউটেনিয়াস প্যানের হচ্ছে আমরা স্কিনের ফিচার গুলোই মেইনলি পাই। সিস্টেমিকটাতে হচ্ছে স্কিনের ফিচার, সাথে হচ্ছে আমাদের সিস্টেমিক ফিচারও থাকে। আর এটাতে হচ্ছে মেইনলি কিউটেনিয়াস ফিচার, কিছু সিস্টেমিক ফিচার থাকতে পারে। তাহলে কি কি হতে পারে? About 10% of patient with pan localized to the skin and have limited systemic involvement। এর ক্ষেত্রে এমনি নিউরোপ্যাথি থাকতে পারে, বাট মেইনলি হচ্ছে স্কিনের কি কি থাকে, সাবকিউটেনিয়াস নোডুল, পলিআর্টারাইটিস নোডুসা নামে আমরা বুঝতে পারছি এখানে নোডুল থাকবে। এই যে ফিচারটা এরকম থাকে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখানে সাবকিউটেনিয়াস নোডুল, নোডুল তো আসলে ফিল করে বোঝার জিনিস, সাবকিউটেনিয়াস নোডুল থাকে। তারপর ওই যে লিবিডো থাকে, মানে লিবিডো রেটিকুলারিস, লিবিডো রেসমোসা, যেটা আমরা এখানে যেটা দেখলাম, হ্যাঁ এরকম লিবিডো রেটিকুলারিস থাকে, সাথে এরকম আলসারেশন থাকে। এটা ইম্পর্টেন্ট, এখানে আলসারেশন থাকে। ওইটাতেও মানে সিস্টেমিকেও থাকে, বাট এখানে ফিচার হিসেবে আলসারেশনও থাকে। এবং সিস্টেমিকে কিন্তু আলসারেশনের সাথে সাথে গ্যাংগ্রিনও হতে পারে। ওই যে পরে আগের পেজটাতে যে ছবিটা দেখেন ওখানে কিন্তু গ্যাংগ্রিন হয়ে গেছে। সো সিস্টেমিকের ক্ষেত্রে এই গ্যাংগ্রিনটাও কমন। তো যাই হোক, এখানে হচ্ছে সাবকিউটেনিয়াস নোডুল থাকবে 80% ক্ষেত্রে। এছাড়া লিবিডো মানে লিবিডো রেটিকুলারিস, রেসমোসা এগুলো থাকে, আলসারেশন থাকে। এই তিনটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার। এই তিনটা যদি একসাথে পাই তাহলে হচ্ছে কিউটেনিয়াস প্যান। আর কিউটেনিয়াস প্যানের সাথে কিছু সিস্টেমিক ইনভলভমেন্ট থাকতে পারে, যেমন নিউরোপ্যাথি, মনোনিউরোপ্যাথি এগুলো থাকে, বাট এটা খুব রেয়ার। আর কিউটেনিয়াস প্যানের মানে খুব মানে লেস অ্যাগ্রেসিভ একটা ডিজিজ। পেশেন্ট রিয়ারলি ডেভেলপ সিস্টেমিক রেনাল, জিআই, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, এইগুলো একটু মনে রাখলেই হবে। আর এটার সাথেও অ্যাসোসিয়েটেড হেপাটাইটিস বি ভাইরাস, সারফেস অ্যান্টিজেনিমিয়া, হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন, কনস ডিজিজ, টাকায়াসো আর্টারাইটিস, রিল্যাপসিং পলিকন্ড্রাইটিস, স্টেপ্টোকোকাল ইনফেকশন, টিবি এবং কিছু মেডিকেশন অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এই কয়েকটা ইনফরমেশন আপনারা একটু এই পলিআর্টারাইটিস নোডুসা থেকে মনে রাখবেন। আচ্ছা, এরপরে আসেন ভাস্কুলাইটিস থেকে। আর তেমন আসলে পড়তে গেলে অনেক কিছু, কিন্তু ভাস্কুলাইটিস থেকে বলে আসলে ওরকম মাথাটা নষ্ট করতে যাচ্ছি না। পরে দেখা যাবে যে কমন জিনিসও পড়তে, মানে ডিপ্রেশনে কমন জিনিসগুলো পড়া হবে না, তো দরকার নেই। আসলে হয়তো হাইয়েস্ট একটা আসবে, যদি এর বাইরে আসে সব ট্রু সব ফলস এভাবে দাগে দিয়ে চলে আসবেন। এত পরে আসলে সম্ভব না। ভাস্কুলাইটিস অনেক ভাস্ট একটা ইয়ে, অনেক বড় কিছু, বড় জিনিস, কিন্তু এত কিছু পরে আসলে সম্ভব না। আচ্ছা, এরপরে আমরা এই টপিকটা দেখি, টেলেনজেকটিসিয়া। এটা আমাদের সিলেবাসে আলাদা করে লেখা আছে টেলেনজেকটিসিয়া, তো আমরা একটু এটা পড়বো। টেলেনজেকটিসিয়া আমরা সবাই চিনি কম বেশি। আচ্ছা, ছবি দেখেন, ছবি কি আছে? আচ্ছা, এখানেও তো আছে, এই যে এগুলো হচ্ছে টেলেনজেকটিসিয়া, হ্যাঁ এগুলো হচ্ছে পার্মানেন্ট টেলেনজেকটিসিয়া। এটা হচ্ছে টেলেনজেকটিসিয়া জিনিসটা কি, আমাদের মানে স্কিনের মানে যে ডার্মিসের মধ্যে যে ক্যাপিলারিজ গুলো থাকে, এই ক্যাপিলারিজ গুলো তো নর্মালি দেখা যাওয়ার কথা না, কিন্তু এই ক্যাপিলারি গুলোই যদি পার্মানেন্ট ডাইলিউটেশন হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু এই ক্যাপিলারি গুলো দেখা যায়। এই যে দেখা যায়, এটাকে বলা হয় টেলেনজেকটিসিয়া। তাহলে টেলেনজেকটিসিয়া হচ্ছে ফাইন লিনিয়ার ভেসেল কোর্সিং অন দ্য সারফেস অফ দ্য স্কিন। এই যে এরকম কিছু লিনিয়ার ভেসেল দেখা যাবে একদম, মানে স্কিনের নিচে, মনে হবে যে একদম স্কিনের একটু নিচেই এই কিছু লিনিয়ার ভেসেল দেখা যাবে। এবং এটা হওয়ার কারণে মেইনলি ওই যে পার্মানেন্ট, যে কোনো কারণেই হোক আমার ভেসেল গুলো মানে ক্যাপিলারি গুলো পার্মানেন্ট যদি ডাইলেটেশন হয়ে যায়, এটা নর্মালিও হতে পারে, নর্মালি আমাদের এজিং এর সাথে সাথে হতে পারে, বা যে কোনো এজেই হতে পারে, এবং যে কোনো জেন্ডারেই হতে পারে। স্কিন এবং মিউকাস মেমব্রেন দুটাই ইনভলভ করতে পারে। আচ্ছা, ফাইন টেলেনজেকটিসিয়া মে বি সিন অন দ্য এলা অফ দ্য নেজি অফ মোস্ট অ্যাডাল্ট। হ্যাঁ, অনেক অ্যাডাল্টদের ক্ষেত্রে নাকের এলার এখানে টেলেনজেকটিসিয়া নর্মালি থাকতে পারে। They are prominent in area of chronic actinic damage. ক্রনিক অ্যাক্টিনিক ড্যামেজ এটা একটা কারণ। হ্যাঁ, টেলেনজেকটিসিয়া থেকে আমরা মেইনলি হচ্ছে
কজগুলো আইডেন্টিফাই করব। তাহলে নর্মাল এটা একটা কজ। এরপরে হচ্ছে ক্রনিক অ্যাক্টিনিক ড্যামেজ, এটা একটা কজ। এছাড়া লং এক্সপোজার টু উইন্ড, কোল্ড অর হিট, এই কারণেও হতে পারে। ঠান্ডা গরমে অনেকক্ষণ বেশিক্ষণ থাকলে এটা হতে পারে। আর ড্রাগের কারণে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মে লিড টু জেনারেলাইজড অর ফটো ডিস্ট্রিবিউটেড টেলেনজিকটিসিক লেশন অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য অ্যাপিয়ারেন্স অফ ফটো এজিং। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা জেনারেলাইজড করতে পারে অথবা সান এক্সপোজড এরিয়াতেও করে এটা আবার ফটো এজিংও করতে পারে। Telangiectasias may be also found in leg as a result of hereditary varicosities, pregnancy and oral contraceptive use. তাহলে এটা মানে লেগে যদি আমাদের টেলেনজিকটিসিয়া থাকে, যে আমরা ভেরিকোজ ভেইন চিনি না, যারা অনেক লং টার্ম দাঁড়ায় থাকে, তাদের ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে এরকম টেলেনজিকটিসিয়া থাকতে পারে, অথবা এটা জন্মগতভাবে হেরিডিটারি হতে পারে। প্রেগনেন্সি ক্ষেত্রেও কিন্তু এটা কমন হয়। প্রেগনেন্সি তো অনেকক্ষণ মানে একটু পা ঝুলে রাখলে দেখা যায় পানিও চলে আসে, টেলেনজিকটিসিয়াও দেখা দিতে পারে, আর ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কারণে। আচ্ছা, টেলেনজিকটিসিয়া ক্যান বি ফাউন্ড ইন কন্ডিশন সাচ এজ, আর কি কি এখানে জাস্ট কজগুলো আপনারা হাইলাইট করে পড়বেন। আর কি কারণে? রেডিও ডার্মাটাইটিস মানে রেডিয়েশন এক্সপোজার, হ্যাঁ রেডিয়েশন এক্সপোজারের কারণে যে স্কিনে ডার্মাটাইটিস হয়, রেডিও ডার্মাটাইটিস। এছাড়া জেরোডার্মা পিগমেন্টোসামের একটা ফিচার হচ্ছে টেলেনজিকটিসিয়া। লুপাস ইরাইথোমেটোসাস, স্ক্লেরোডার্মা, ক্রেস্ট সিনড্রোম, ক্রেস্টের তো একটা টি মানে তো টেলেনজিকটিসিয়াই। এছাড়া বেজাল সেল কার্সিনোমা, নেক্রোবায়োসিস লাইপোইডিকা ডায়াবেটিকোরাম, লাইকেন স্ক্লেরোসাস ইটিআট্রোফিকা, সার্কোডোসিস, লুপাস ভালগারিস, কিলোয়েড অ্যাডেনোমা সেবাসিয়াম, কাপোসিফর্ম হেমানজিও অ্যাডেনোথেলিমা এনজিওমা, এটা আমি কি সার্পিজিনিওসাম, এনজিও ক্যারাটোমা। হ্যাঁ, এই যে কজগুলো আপনারা একটু পড়বেন, এই যে হেরিডিটারি বিনাইন টেলেনজিকটিসিয়া, কোকানি সিনড্রোম, অ্যাটেক্সিয়া টেলেনজিকটিসিয়া, ব্লুম সিনড্রোম কি কি কারণে হয়। Altered capillary pattern on the fingernail fold, cuticular telangiectasia are indicative of collagen vascular disease such as এলি, স্ক্লেরোডার্মা and dermatomyositis। এটা আমরা কানেকটিভ টিস্যু ডিজিজ চ্যাপ্টারে কিন্তু দেখেছি, বিশেষ করে স্ক্লেরোডার্মা, তারপরে ডার্মাটোমায়োসিটিস, এদের ক্ষেত্রে কিন্তু ওই যে টেলেনজিকটিসিয়া থাকে, যে নেইল ফোল্ডের এখানে এই জায়গাগুলোতে টেলেনজিকটিসিয়া থাকতে পারে। এটা কিন্তু মানে কানেকটিভ টিস্যু ডিজিজের একটা, কোলাজেন ভাস্কুলার ডিজিজ বা কানেকটিভ টিস্যু ডিজিজের একটা ইন্ডিকেটিভ একটা ফিচার। তাহলে অল্টার্ড ক্যাপিলারি প্যাটার্ন অন দ্য ফিঙ্গার নেইল ফোল্ড কি কি হতে পারে, মানে এটাকে বলা হয় কিউটিকুলার টেলেনজিকটিসিয়া, এবং এটা হতে পারে কোলাজেন ভাস্কুলার ডিজিজের একটা সিমটম বা সাইন। দিস মে ইনফ্রিকুয়েন্টলি বি প্রেজেন্ট ইন আরএ। তাহলে এটা একটা এমসিকিউ আসতে পারে যে কিউটিকুলার টেলেনজিকটিসিয়া আমরা কোন কোন ডিজিজে পাই। কোশ্চেনগুলো এভাবে আপনার হতে পারে, যেহেতু সিলেবাসে টেলেনজিকটিসিয়া আলাদা করে বলাই আছে। আচ্ছা, অ্যাক্টিনিক ড্যামেজ মানে হচ্ছে সান এক্সপোজারের কারণে যে ড্যামেজ হয় আমাদের স্কিনের, এটা অ্যাক্টিনিক ড্যামেজ। আচ্ছা, এরপরে লাস্ট টপিক লেগ আলসার। লেগ আলসারটা আপনাদের সিলেবাসে আছে, কিন্তু এখানে আপনাদের কজ হিসেবে শুধু হেডলাইন গুলো দেওয়া আছে। হ্যাঁ, লেগ আলসারের কজ অনেকগুলো কারণে লেগ আলসার হতে পারে। এর মধ্যে এখানে আপনাদের শুধুমাত্র মানে পরের হেডলাইন গুলো, যেমন ভেনাস কজ, আর্টারিয়াল কজ, নিউরোপ্যাথিক, ডায়াবেটিস, এগুলো হেডলাইন, বাট ভিতরে আরো অনেক কিছু আছে। এটা একটু আমরা ডেভিডসন থেকে দেখব। তারপরে এখান থেকে আমাদের এই কথাটা একটু ইম্পর্টেন্ট, যে এই যে আপনার এসবিএ তে আসতে পারে যে লেগ আলসারের সবচেয়ে কমন কজ কি, ভেনাস ইনসাফিসিয়েন্সি বা ভেনাস কজগুলো বা ভেনাস ইনসাফিসিয়েন্সি। এক কথায় ভেনাস ইনসাফিসিয়েন্সি হচ্ছে লেগ আলসারের মোস্ট কমন কজ। এই লাইনটা, এই এসবিটা এখান থেকে ইম্পর্টেন্ট। এছাড়া আর্টারিয়াল কারণে, ডায়াবেটিস, নিউরোপ্যাথিক, স্মোকিং, এছাড়া হচ্ছে আপনার অনেক ম্যালিগনেন্সি, আমরা পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম করেছি, অনেক কারণে লেগ আলসার হতে পারে। তো লেগ আলসারের কজগুলো ডেভিডসনের এই যে ডার্মাটোলজি যে পোর্শনটা 1223 নাম্বার, এটা আমার 23rd এডিশন, এটাতে আছে, সুন্দর করে একটা বক্স আছে, এটা একটু আপনারা এখান থেকে পড়ে নিলেই হবে। তাহলে ভেনাস কজের মধ্যে ভেনাসটা মেনলি হচ্ছে ভেনাস ইনসাফিসিয়েন্সির জন্যই হয়।
ভেনাস আলসার, যেটা মানে ওই যে ভেরিকোজ ভেইন বা ভেনাস ইনসাফিসিয়েন্সের জন্য হয়, অথবা অনেক সময় ডিপ ভেইন থ্রোম্বোসিসের জন্য হতে পারে। এটাই মোস্ট কমন। এছাড়া আর্টারিয়ালটা কেন হয়? অ্যাথেরোস্ক্লেরোসিস, ভাস্কুলাইটিসের জন্য হয়, বার্জার ডিজিজের জন্য হয়, স্মল ভেসেল ডিজিজের জন্য, যেমন ডায়াবেটিস আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল। ডায়াবেটিসে ভ্যাসকুলার ইনভলভমেন্টও থাকে। ডায়াবেটিস পেশেন্টে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েও হতে পারে, আবার ডায়াবেটিস পেশেন্টের নিউরোপ্যাথির কারণেও হতে পারে। তাহলে যে কজগুলো, এরপর হিমাটোলজিক্যাল কজগুলো খুব ইম্পর্টেন্ট। কি কি কারণে হয়? নিউরোপ্যাথিক কি কি? ডায়াবেটিস তো আছে, এছাড়া লিপ্রোসিস, সিফিলিস এগুলোতেও হতে পারে। আর টিউমার এবং ইনজুরির কারণে, এমনিতে ইনজুরির কারণে হতে পারে। আরো অনেক কজ আছে, এখানেও যে সব আছে তা না, আরো অনেক কজ আছে। যেমন আমাদের যে পায়োডার্মা গ্যাংনোসাম, এই যে, আচ্ছা এইটাও একটু দেখাই। আচ্ছা, এখান থেকেও একটু দেখে রাখতে পারেন। এখানে আপনার ভেনাস আলসার তো আছে। ভেনাস আলসারটা আসলে ওই যে ভেরিকোজ ভেইন ওইটাই, আর আর্টারিয়াল তো এগুলো ওখানে আছে। এই যে নিউরোপ্যাথিকের মধ্যে এখানে একটা এক্সট্রা আছে, যে সিরিঙ্গোমাইলিয়া পলিনিউরোপ্যাথি ডিউ টু এনি কজ। এছাড়া টিউমার গুলো ওখানে আছে। ইনফেকশাস, হ্যাঁ, ইনফেকশাসের মধ্যে পায়োজেনিক টিবি দ্বারা হতে পারে, ল্যাপ্রোসি দ্বারা হতে পারে। টিবি তো আমরা অনেকগুলো কিউটনেস টিবি টাইপ জানি, ওগুলোতে হতে পারে। কোলাজেন ভাস্কুলার ডিজিজ, এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ফেলটি সিনড্রোম, পলিআর্টাইটিস নোডোসা, এটা তো আমরা একটু আগে দেখলাম আলসার হয়। এছাড়া পায়োডার্মা গ্যাংনোসাম, ফরেন বডি ট্রমাটিক। তো এখানে কিছু দু একটা এক্সট্রা আছে আর কি, এগুলো দিয়ে দিব না, এগুলো একটু নোট করে ফেলবেন কি কি কারণে লেগ আলসার হতে পারে। লাস্ট যে টপিকটা আপনাদের সিলেবাসে আছে, যে ভেরিকোজ ভেইন, এরকম কিছু একটা মনে হয় লেখা ছিল, মানে সিলেবাসের টপিকটাতে ভেরিকোজ ভেইনই মনে হয়, বা ভেরিকোসিটি এরকম কিছু। তো এটা এখানে এর মধ্যে আলোচনা আছে এইটা সমানে ভেনাস আলসারের, যেটা ভেরিকোজ ভেইন বা ভেনাস ইনসাফিসিয়েন্সি হয়ে যে আলসারটা হয়, এটাই একটু আমরা জানবো। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু দেখাই নিই, যে আর্টারিয়াল আলসার আর হচ্ছে ভেনাস আলসারের মধ্যে পার্থক্য। ও, এখানে আরেকটা ছবি আছে ডেভিডসনের এই প্রশ্নটাতে একটা ছবি আছে, দেখেন এই ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কোন আলসারটা কোন সাইটে হয়, এটা কালার করে লেখা আছে, সুন্দর। এখানে দেখেন, এই যে ভেনাস আলসার গুলো সাধারণত এই যে লোয়ার থার্ডে, এবং বিশেষ করে যে মিডিয়াল লোয়ার লেগটা, মিডিয়াল সারফেসটাতে বেশি হয়। এমনিতে এজ এ হোল লোয়ার লেগে বেশি, বাট মিডিয়ালটাতে বেশি ভেনাস আলসারটা। ভাস্কুলাইটিসের আলসার গুলো হয় সামনে, মানে হয় এরকম সামনে হবে, অথবা এরকম পিছনে। তারপরে আর্টারিয়াল আলসার যেগুলো, আর্টারিয়াল গুলো সাধারণত এই জায়গাগুলোতে, যে ল্যাটারালি, হ্যাঁ, ল্যাটারালের দিকে একটু বেশি হয়, বা এই জায়গাগুলোতে হয়। আর নিউরোপ্যাথিক যেটা হচ্ছে আমাদের সেন্সেশন কম হওয়ার কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে যেগুলো হচ্ছে ট্রমা পর্ন এরিয়া, আমাদের পায়ের বলটা, এই যে এই জায়গাগুলোতে হয়ে থাকে। হ্যাঁ, এই ছবিটা একটু দেখবেন, ছবিটা সুন্দর। আচ্ছা, তো ভেনাস আলসার আর আর্টারিয়াল আলসারের পার্থক্যটা একটু বলি। আগে একটু ছবি দেখি, ভেনাস আলসার, আর্টারিয়াল আলসার দেখতে কেমন। এগুলো আমরা ছোটবেলায় সার্জারিতে পড়তাম, তো এখনো এগুলো একটু দেখে রাখতে পারেন, যেহেতু সিলেবাসে আছে। আচ্ছা, এটা হচ্ছে আর্টারিয়াল আলসার, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আর্টারিয়াল আলসার। এটা মেবি ল্যাটারাল সারফেসটা আর কি, ল্যাটারাল সাইডটা, লেগের ল্যাটারাল সাইডে। আর এটা হচ্ছে ভেনাস আলসার। ভেনাস আলসারটা দেখেন একদম চারপাশে সব কালো হয়ে আছে, হ্যাঁ, একদম একটু স্ক্লেরোজড হয়ে আছে, মানে যেন একটু শক্ত হয়ে আছে জায়গাটা, এবং আশেপাশে পুরোটা একদম একটু ডার্কলি পিগমেন্টেড হয়ে আছে, এবং সাইডটা যদিও মানে আনইউজুয়াল, বাট চেহারাটা দেখে বোঝা যায় ভেনাস আলসার গুলোর আশেপাশের চেহারাটা এরকম হয়, এরকম একটু হাইপার পিগমেন্টেড থাকে। আর এই আর্টারিয়ালের ক্ষেত্রে এরকম না। আর্টারিয়ালেরটাতে আমাদের ইয়েটা, মানে পালসের ব্যাপারটা একটু থাকে, মানে পালসটাতে অ্যাবনর্মালিটি থাকে, পালস অ্যাবসেন্ট থাকতে পারে, বা একটু স্লাগিশ থাকতে পারে। আচ্ছা, একটু পার্থক্যটা দেখি। ভেনাস আলসার কাদের হয়? যে ভেরিকোজ ভেইন থাকলে, অথবা ডিপ ভেইন থ্রোম্বোসিস, ওবেসিটি এগুলোতে। আর আর্টারিয়াল আলসারটা হচ্ছে যে বার্জার ডিজিজ, মানে আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস বা হাইপারলিপিডিমিয়া, এদের ক্ষেত্রে হাইপারটেনশন, ডায়াবেটিস, স্মোকিং, এসব কারণে আর্টারিয়াল আলসার, যে কোনো কারণে আর্টারিটা ব্লক হয়ে হবে। আচ্ছা, এরপরে সিমটমটা কি? ফার্স্ট সিমটম ইজ হ্যাভিনেস অফ দ্য লেগ, ফলোড বাই ইডিমা, হেমোসিডারিন পিগমেন্টেশন, প্যালর, অ্যান্ড ফার্মনেস অফ সারাউন্ডিং স্কিন।
তাহলে প্রথমে পেশেন্টের আলসার হয়ে যাবে না, প্রথমে হচ্ছে এই জায়গাটা একটু পাটা একটু ভারী ভারী লাগবে, একটু ফুলে যায়, এরপরে ওই যে কালো হয়ে যায়, হ্যাঁ, এই যে হেমোসিডারিটা ডিপোজিশন হয়ে যাবে। আর আস্তে আস্তে ওই জায়গাটা প্যালোর হয়ে মানে আলসারটা ডেভেলপ করে। এবং এখানে যে ঠুস করে আলসার ডেভেলপ করবে তা না, মাইনর একটা ইনজুরিতে সাধারণত আলসারটা ডেভেলপ করে, এমনি এমনি আলসার ডেভেলপ করে ফেলে না। আর্টারিয়ালটাতে একটা ডিপ আলসার হয়, পেইনফুল, পাঁচড আউট। দেখেন এই যে ছবিটা, একটু মানে এই আলসারটা একটু ডিপ থাকবে, পাঁচড আউট আলসার থাকে, এবং ফুড ইজ কোল্ড অ্যান্ড ডাস্কি। হ্যাঁ, আর্টারিয়ালের এই জায়গাটা হচ্ছে ঠান্ডা হয়ে থাকে, কোল্ড অ্যান্ড ডাস্কি থাকে, অ্যান্ড দ্য স্কিন ইজ অ্যাট্রোফিক, হেয়ারলেস। স্কিনটা ওই জায়গার স্কিনে কিন্তু হেয়ারটাও লস হয়ে যায়, এবং পাটা ধরলেই দেখা যায় যে কোল্ড কোল্ড থাকে। আচ্ছা, সাইড টিপিক্যালি ভেনাসটা হচ্ছে মিডিয়াল সাইডে হয়, আর এটা হচ্ছে লোয়ার লেগ, স্পেশালি শিন ফুট বা একটু ল্যাটারাল দিকে হয়। হ্যাঁ, শিন ফুট ওই জায়গাগুলোতে। আর হিস্ট্রি অফ ইন্টারমিডিয়েট ক্লডিকেশনটা ভেনাসে থাকে না, আর্টারিয়াল আলসারে থাকে। পালসটা আর্টারিয়ালের ক্ষেত্রে থাকে না, ভেনাসের ক্ষেত্রে নর্মাল থাকে। এছাড়া আমরা এটা আপনার আর্টারিয়ালটা বোঝার জন্য আমরা একটা টেস্ট করতে পারি, এটা হচ্ছে অ্যাঙ্কেল সিস্টোলিক প্রেশার টু ব্রাকিয়াল সিস্টোলিক প্রেশার ইন্ডেক্স। এটা একটা মানে আপনাদের অত বোঝার কিছু নাই, জাস্ট এই কথাটা একটু রাখবেন যে আর্টারিয়াল আলসার ডায়াগনোসিস করার জন্য আমরা অ্যাঙ্কেল সিস্টোলিক টু ব্রাকিয়াল সিস্টোলিক প্রেশার, অ্যাঙ্কেলের সিস্টোলিক প্রেশার আর আমাদের ব্রাকিয়াল সিস্টোলিক প্রেশারের একটা ইন্ডেক্স বা রেশিও টাইপের করা হয়, এবিপিআই বলা হয়। এটা আর্টারিয়ালের ক্ষেত্রে মানে এটার অ্যাবনর্মালিটি থাকবে, কিন্তু ভেনাসের ক্ষেত্রে এটা নর্মাল থাকে, এই আর কি। আর তেমন কিছু দরকার নাই। এবার আসেন আমাদের যে লাস্ট পড়াটা, ভেনাস ইনসাফিসিয়েন্সি আর আলসারেশন বা ভেরিকোসিটি। যেটা ভেনাস ইনসাফিসিয়েন্সি, ভেনাস আলসারেশন, স্ট্যাসিস ডার্মাটাইটিস, ভেরিকোজ ভেইন, এগুলো আসলে একই সুতোয় গাঁথা। হ্যাঁ, মানে একই একটার পর একটা কনসিকুয়েন্স আর কি। প্রথমে তো আপনার আলসার হয়ে যায় না, প্রথমে হচ্ছে আপনার যে কোনো ভেরিকোসিটি ডেভেলপ করে, তারপরে আস্তে আস্তে ওই আপনার স্কিনের এই যে এখানে যে ছবিটা আছে দেখেন, যে প্রথমেই কিন্তু আপনার এরকম আলসার হয়ে যাবে না, প্রথমে আপনার অনেক দিন ধরে ভেরিকোজ ভেইন থাকে। হ্যাঁ, ভেরিকোজ ভেইন থাকে, ওই জায়গাটা আস্তে আস্তে ইডিমা হবে। এবং এখানে এই এখানে কি হয় মেইনলি, এখানে আমাদের অনেকগুলো ভাল্ব থাকে না লোয়ার লিম্বের ভেসেলে, আমরা জানি যে আপনার সুপারফিশিয়াল থেকে ডিপে যেতে অনেকগুলো ভাল্ব থাকে। তো এই ভেনাস ইনসাফিসিয়েন্সিতে কি হয়, আমাদের ভাল্ব গুলো নষ্ট হয়ে যায় অনেক, যে কোনো কারণে আমাদের অনেকক্ষণ লং টার্ম দাঁড়িয়ে থাকে বা অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে, ভাল্ব গুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হলে কি হয়, সুপারফিশিয়াল যে ভেন গুলো আছে, সুপারফিশিয়াল ভেন থেকে ডিপ ভেনে কিন্তু ব্লাড যে তারপর পাম্প হয়ে উপরে যাওয়ার কথা, মানে হার্টে যাওয়ার কথা। এক্ষেত্রে বাল্ব নষ্ট থাকার কারণে এখানে তো আপনার একটা গ্র্যাভিটি প্রেসারে আসেই, সো ব্লাড গুলো সুপারফিশিয়াল ভেনেই থেকে যায়। ঠিক আছে, যেটা হচ্ছে সুপারফিশিয়াল থেকে ডিপে যাওয়ার কথা পারে না যেতে, সুপারফিশিয়ালি থেকে যায়। এই ব্লাড গুলো থাকার এখানে জমা হওয়ার কারণে এই আপনার এগুলো অনেকগুলো ধরনের রিয়াকশন হয়, হেমোসিডারিন ডিপোজিশন, আরো নানান রকম রিয়াকশন হয়ে এখানে এরকম ইডিমা হয়ে যাবে এবং স্ট্যাসিস ডার্মাটাইটিস। এই যে স্ট্যাসিস মানে ব্লাড গুলো সে জমা হয়েছে, স্ট্যাসিস হচ্ছে, এর ফলে এখানে স্কিনও কিছু চেঞ্জ আসবে, স্ট্যাসিস ডার্মাটাইটিস বলে। এই পেশেন্টটাই যখন হঠাৎ করে যে কোনো মাইনর ইনজুরি হবে, এই জায়গাতে অল্প যে কোনো একটু ইনজুরি হলেই দেখা যাবে যে একটা এমন একটা আলসার হবে যেটা সহজে হিল হতে যাবে না। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে ঘটে। তো প্রথমেই ইয়ে হয়ে যাবে না, এরকম আলসার হয়ে যাবে না, ভেনাস আলসার হবে না। প্রথমে হচ্ছে পেশেন্টের ভেরিকোসিটি থাকবে, তারপরে এরকম স্ট্যাসিস ডেভেলপ করে স্ট্যাসিস ডার্মাটাইটিস হবে, তারপরে কি এরকম আলসারেশন ডেভেলপ করে। আচ্ছা, stasis dermatitis and venous ulcer result from increased pressure in the venous system of the লোয়ার লেগ। তাহলে এই যে স্ট্যাসিস ডার্মাটাইটিস আর ভেনাস আলসারেশন, এটা তো হচ্ছে লাস্ট স্টেপ। এটা কেন হচ্ছে, আমাদের এই লোয়ার লিম্বের যে ভেন গুলো ভেনাস সিস্টেমের প্রেসার বেড়ে গেলে, কেন প্রেসার বেড়ে যাচ্ছে, ভাল্বটা ঠিক মতো কাজ করতেছে না, ব্লাডটা যেটা উপরে চলে যাওয়ার কথা যেতে পারছে না, ব্লাডটা জমা হয়ে যাচ্ছে, এই জন্য ভেনাস প্রেসারটা বেশি। The most common cause in insufficiency of the valve in the deep venous system and lower perforating vein of the lower leg। তাহলে আমাদের যে ডিপ ভেনাস আপনার সুপারফিশিয়াল থেকে এই যে
মনে করেন যে এটা হচ্ছে সুপারফিশিয়াল ভেইন আর হচ্ছে ডিপ ভেইন, এদের মধ্যে যাওয়ার ভেইন হচ্ছে পারফোরেটিং ভেইন যেটা, এর মধ্যে আবার অনেকগুলো ভালভ টালভ আছে, হ্যাঁ ভালভ আছে, তো ভালভও নষ্ট, পারফোরেটিং ভেইনেও প্রবলেম, তো ব্লাড গুলো ডিপে যেতে পারছে না, উপরে যেতে মানে হার্টে যেতে পারছে না, এগুলো এখানে এসে জমা হচ্ছে। এটাই সমস্যাটা, মেইন সমস্যাটা এটাই। তাহলে the most common cause is insufficiency of the valve in the deep venous system and lower perforating vein of the lower leg। তাহলে পারফোরেটিং ভেইনের সমস্যা, ভালভের সমস্যা, এই জন্য এগুলো আপনার ব্লাড গুলো জমা হচ্ছে। উইথ ইচ কন্ট্রাকশন অফ কাফ ব্লাড শুড বি পাম্প টু দ্য হার্ট ভায়া দ্য মাসেল পাম্প। তাহলে নর্মালি কি হওয়ার কথা, এই যে প্রত্যেকটা এই বারবার এই মাসেল গুলো কন্ট্রাকশনের মাধ্যমে ব্লাড গুলো হার্টে যাওয়ার কথা নর্মালি, কিন্তু এখানে তো যাবে কিভাবে, বাল্বটা কাজ করতেছে না, মানে যেটা উপরে উঠতেছে গ্র্যাভিটি প্রেসারের কারণে নিচে নেমে যাচ্ছে, পাম্প ঠিকই করতেছে কিন্তু গ্র্যাভিটির কারণে বাল্বটা বন্ধ না হওয়ার কারণে ব্লাডটা নিচে নেমে চলে আসতেছে। এই যে intact valve in the lower leg are required to prevent this pumped blood from refluxing out through the perforation into the superficial system। এই যে আপনার পাম্প করলাম কিন্তু আপনার এটা তো উপরে এভাবে চলে যাওয়ার কথা, যেহেতু ভালভটা কাজ করতেছে না, ব্লাডটা এখানে আমার প্রেসারের কারণে চলে আসতেছে, আবার ব্যাক ফ্লো করে সুপারফিশিয়াল ভেইনে চলে আসতেছে, এটাই ঘটতেছে। তাহলে রিফ্লাক্স করতেছে, রিফ্লাক্স করে সুপারফিশিয়াল সিস্টেমে চলে আসতেছে। ইনক্রিজ ফ্লো থ্রু দ্য সুপারফিশিয়াল সিস্টেম রেজাল্টিং ইন এনলার্জমেন্ট অফ দ্য সুপারফিশিয়াল ভেনাস প্লেক্সাস এন্ড দ্য অ্যাপিয়ারেন্স অফ ভেরিকোজ ভেন। এই যে প্রথমে আমার ভালভটা নষ্ট হওয়ার পরে এই পরে গিয়ে ভেরিকোজ ভেন ডেভেলপ করলো, হ্যাঁ সুপারফিশিয়াল ভেনাস সিস্টেমে ব্লাড জমতে এই ভেন গুলো এনলার্জমেন্ট, পার্মানেন্টলি এনলার্জমেন্ট হয়ে যাবে, ভেরিকোজ ভেন ডেভেলপ করবে, এরপরে গিয়ে আস্তে আস্তে চেঞ্জ গুলো দেখা দিবে। যে প্রলং, এগুলো অনেক কারণ হতে পারে, প্রেগনেন্সি, ওবেসিটি, প্রলং স্ট্যান্ডিং, অনেক কারণ হতে পারে। প্রলং স্ট্যান্ডিং উইদাউট ওয়াকিং অর কন্ট্রাকশন অফ দ্য কাফ মাসেল সিটিং ফর লং পিরিয়ড, জিঙ্ক ডেফিসিয়েন্সি, অনেকগুলো কারণে এই সমস্যাগুলো হতে পারে, কারণগুলো একটু দেখে নেবেন। এরপরে কি হয়, এরপরে হয় এই যে ব্লাড এসে সুপারফিশিয়াল ভেনে জমে বসে আছে, এটা কি হবে, ইডিমা তৈরি করবে, ফাইব্রোসিস এবং ইডিমা, এগুলো তো বারবার হচ্ছে আমার বডির সিস্টেম এদেরকে হিল করার চেষ্টা করবে, এই হিলিং করার চেষ্টা করার কারণে বারবার এগুলোতে ফাইব্রোসিস হবে, আবার ইডিমা হবে, ফাইব্রোসিস হবে, এগুলো হতেই থাকে। এর ফলে স্কিনটা এই যে মিডিয়াল এসপেক্ট অফ দ্য এই সমস্যাগুলোর জন্য ইডিমা এবং ফাইব্রোসিস ডেভেলপ করবে। এই যে এখানে প্রথম ছবিটার মতো একটু ইডিমা আবার একটু ফাইব্রোস্ট হবে। আচ্ছা, এরপরে ঘটনাটা হচ্ছে এখানে মাইনর, মানে এমনি আলসার হবে না, মাইনর একটা ট্রমার কারণে প্রথমে একটু আপনার ম্যাকুলার একটু হেমোরেজ অ্যাপিয়ার করবে, তারপরে ওখানে আস্তে আস্তে আলসার ডেভেলপ করবে। ভেনাস আলসার ইউজুয়ালি অকার অন দ্য লোয়ার মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য লেগ, দে মে অ্যাপিয়ার অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্ট্যাসিস ডার্মাটাইটিস উইদাউট লাইপোডার্মাটোস্ক্লেরোসিস। এখানে আমাদের এই যে স্ট্যাসিস ডার্মাটাইটিস আছে, আবার লাইপোডার্মাটোস্ক্লেরোসিস বোঝাতে গেলে আরো অনেক কিছু বলতে হবে। এখানে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস জিনিসটা আসলে এখানে ওই এটার কারণে, এটারই একটা কনসিকুয়েন্স। এখানে যে ফাইব্রোসিস যে বললো না কথাটা, যে এখানে বারবার এই হিলিং মানে ইডিমা হয়, হিলিং হয়, এইসব কারণে এই জায়গাটা ফাইব্রোসিস হয়ে যায়, এটাকেই লাইপোডার্মাটোস্ক্লেরোসিস বলা হয়, এইটাই এটার কনসিকুয়েন্স। Venous ulcer can be painful but not as painful as pyoderma gangrenosum arterial or embolic ulceration। তাহলে এটা সামান্য পেন থাকতে পারে বাট অত বেশি পেনফুল না, আর্টারিয়ালটা যেমন বেশি পেনফুল বা পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম বা এম্বোলিক আলসার যেমন পেনফুল, এরকম না। আর the ulcer tend to round or oblong, it has a characteristic yellow fibrinous base, একটা ফিব্রিনাস বেস থাকবে এবং মাল্টিপল লিশন একসাথেও হতে পারে। এই কতগুলো কথা আমরা একটু জানবো, আরো অনেক কিছু আছে বলার মতো, এত কিছু দরকার। তাহলে এই যে একটার পর একটা ঘটনা ঘটতেছে, প্রথমে ইনসাফিসিয়েন্সি মানে ওই যে ভালভ নষ্ট হচ্ছে, তারপরে হচ্ছে এখানে সুপারফিশিয়াল ভেসেল গুলো ডাইলেট হয়ে ভেরিকোজ ভেন ডেভেলপ হচ্ছে, ইডিমা হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, এরপরে গিয়ে আলসার হচ্ছে। এই কয়েকটা কথা একটু আমরা জেনে রাখবো ভেরিকোসিটি থেকে, ঠিক আছে, অত বেশি ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, আর দরকার নেই, লিম্ফেডিমা তোমরা বলেছি। শেষ 35 নাম্বার চ্যাপ্টারটা আমাদের 3টা ক্লাস লাগলো, তাই না? তো
তো যাই হোক, একটু কঠিন, এই জন্য আমি একটু ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করেছি যেন একদম বোরিং না লাগে। পুরো একটা টানা পড়াতে গেলে 35 নম্বর চ্যাপ্টারটা পড়াতে আপনাদের জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়, তো এই জন্য এভাবে পড়ালাম। কারোর কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, নাহলে শেষ করি। বুঝতে পারছেন? আমাদের কিন্তু আল্লাহর রহমতে অ্যান্ড্রয়েড পড়ানো শেষ, আমার পড়ানো শেষ, বাট আপনাদের এখনো বাকি, মানে এখন পড়বেন আর কি, এখন আপনাদের বারবার রিভাইজ দেওয়ার সময় আর কি। আর আমাদের আর হয়তো 3-4টা ক্লাস, 2-3টা মতন আছে, এসটিডিটা মেনলি বাকি, আর কিছু কিছু ল্যাব প্রসিডিউর আর অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ মনে হয় আমি একটু বাকি রাখছি, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন হচ্ছে আপনাদের বারবার রিভাইজ দিতে হবে, যেগুলো বলছি একটু বারবার পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো কোনো কনফিউশন না থাকলে শেষ করি, আর কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ঠিক আছে, শেষ করি তাহলে।